জীবনে চলার পথে প্রত্যেকটা মেয়েই চায় তাদের নিজস্ব একটা স্বাধীনতা, সে যেমনভাবেই হোক না কেন। সেখানে কি তারা কখনো নিজের মতো করে তাদের লাইফটাকে সেটেল করতে পারছে? হয়তো প্রকৃতির কোনো নিয়ম তাদেরকে বাধা দিচ্ছে, আর নয়তো পারিবারিক সংস্কার। তো এই দুটো নিয়ে এক একটা মেয়েদের জীবন কিন্তু ব্যতিব্যস্ত হতে থাকে। আজ যেমনটা আমার সঙ্গে হয়েছে। কিচ্ছু করার নেই, চাইলেই তো আর সব কিছু সমাধান করা যায় না। যেটা হবে সেটা তো হবে, আর যেটা হচ্ছে সেটা হয়তো কোনো না কোনো কিছুর জন্য ভালোই হচ্ছে। আর ঈশ্বর যেটা চাইবে সেটার উপরে কিংবা সেটার নিচে আমরা কখনো যেতে পারবো না। তার কাছে আমার জন্য যতটুকু বরাদ্দ সে আমাকে ততটুকুই দেবে, আর আমার কাছে তার জন্য যতটুকু বরাদ্দ সে কিন্তু আমার থেকে ততটুকুই পাবে। তো যাই হোক, পাওনা দেনা সবটা মিটিয়ে এইবারে সকালটা শুরু করা যাক। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, তবে খুব একটা ভালো নেই। তাহলে চলো, এই সিম্পল হাউজের জয়শ্রী নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল প্রায় 8টা বাজতে গেছে। তাহলে চলো, এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আর সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ বলতে ঘরের না, বাইরের কাজটা হয়ে গেছিলো। আর এই যে ঘরের কাজ দিয়েই তোমাদের সঙ্গে আজকে ব্লগটা শুরু করলাম। কথা বলতে বলতে না কথাটা কেমন যেন জড়িয়ে যায়, কেননা এই যে ওয়েদার পড়েছে এতে করে না ঠান্ডা গরম, হয়তো রাত্রেবেলা কখনো কখনো ফ্যান চালানো লাগছে, আবার ভোর রাত্রে গেলে এত ঠান্ডা লাগছে তখন হয়তো লেপ কাঁথা মুড়ি দিতে হচ্ছে। তো সেক্ষেত্রে এই ওয়েদারে প্রত্যেকটা মানুষ, বড় কিংবা ছোট, সকলেরই কিন্তু ঠান্ডা গরম লেগেই আছে। জ্বর, সর্দি, কাশি আর এই যে গলা ব্যথা, এগুলো তো আছেই। তো সেই সমস্ত সব কিছু সঙ্গে নিয়েই তো আমাদের জীবনটা চলতে হবে। প্রকৃতির ওই যে বললাম সকালবেলা, প্রকৃতির বিরুদ্ধে তো আমরা যেতে পারবো না, যেটা কপালে আছে সেটাই হবে। আর এই তো ফ্রেশ হয়ে নিয়েছি, মুখে একটু ক্রিম অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করে তারপরে চলে এসেছি রান্নাঘরে এসে আগে নিজের জন্য 1 কাপ চা বানিয়ে নিলাম। আর আজকে চাটা একটু ছোটই হয়ে গেছে, কারণ আমি চাটা বসিয়ে দিয়েই মুখে গেছিলাম ক্রিম লাগাতে। তো এসে দেখি চাটা প্রায় শুকিয়ে গেছে। তো আর কি করব, ওইভাবেই খেয়ে নিলাম একটু কড়া লিকার দিয়ে চাটা। আর চাটা ছোট হয়ে গেছে বলে না সেই চায়ের নেশাটার মিটলো না। আজ যেহেতু শিবরাত্রি, সেই উপলক্ষে কিন্তু আমার চা খাওয়াটা একদমই সাজছিল না। তবে কি করব, ওই যে বললাম আমরা তো প্রকৃতির নিয়মে একেবারে হাতে পায়ে বাঁধা, সেখানে তো তোমাকে এই নিয়মটা মানতেই হবে। আমি চেয়েছিলাম অনেক ঘটা করে আজকে শিবশম্ভুর পুজো করব। মন থেকে ইচ্ছাও ছিল, ওই জন্য গতকাল কিন্তু আমি সিদ্ধ খেয়েছি। আমার বাবুরা, তোমার দাদা ভাই, তারা গিয়ে খেয়ে এসেছে আমার মায়ের বাড়ি থেকে। তো প্রথমে ভেবেছিলাম আলু চালের ভাত খাবো, কিন্তু সেটা আবার মনের থেকে চাইলো না, যে না দেখা যাক কত কি হয়। ওই যে আমাদের একটা মনে কনফিডেন্স থাকে যে আমাদের এই টাইমে পিরিয়ড হবে, তো সেই ক্ষেত্রে না ওই টাইমটা একবার যদি ধরা বাঁধা সেটেল হয়ে থাকে তখন কিন্তু মন মাইন্ড যে কোনো কাজ করতে গেলেও সেই অ্যাটাচমেন্ট বা সেই স্বাদ দেয় না। তো আমারও ঠিক তেমনটাই হচ্ছিল। ভেবেছিলাম প্রথমে আলু চালের ভাত খাবো, কিন্তু সেটা আর করলাম না। তারপরে দেখলাম যে না, সিদ্ধ ভাতটাই খেয়ে নিই, যেটা হবে সেটা দেখা যাবে। তারপর তো ছিল কালকে দিদিদের বাড়িতে কালী পুজো, তো সবটাই বেশ ভালোই চলছিল। ভাবছিলাম মনে হয়তো কালী পুজোটা দিতে পারলাম না, তো সেখানে হয়তো ভোলা মহেশ্বর বা বাবার পুজোটা দিতে পারবো। মায়ের পুজোটা তো প্রায় সময় দিয়ে থাকি, তবে রাত থেকে এত পরিমাণে অজস্র পেট যন্ত্রণা আর বমি ভাব, তাতে করে আর পারলাম না। আর সেই সাথে ওই যে পিরিয়ড হয়েছে, এত পেট ব্যথা যন্ত্রণা করছিল, শেষমেশ আমাকে ওষুধ খেতে হলো। ওই যে দেখালাম খাটের উপরে 2টো ওষুধের প্যাকেট আছে, তো ওষুধ খেয়ে আমি এই ঘরেই ঘুমিয়েছিলাম। কেননা 3-4 জন মানুষ এক জায়গায় শুয়ে থাকলে আমি একা যন্ত্রণায় চটপট করব, কান্নাকাটি করব, আর সেখানে আর 3টে মানুষ অস্বস্তি বোধ করবে। তার জন্য শাশুড়িমার ঘরে এসে মশারি টাঙিয়ে নিজেই কান্না করেছি, নিজেই আবার নিজেকে সান্ত্বনা দিয়ে সেখানেই ঘুমিয়ে পড়েছিলাম। তবে জানো তো, আমার যা একটু রাগ করেছে। তবে রাগ করার কারণটা এবারে বলি।
ও আমাকে বলেছিল এসে, বোন বাড়িতে তো কালী পুজো হবে, তুই কিন্তু উপোস থাকবে। সবার বাড়িতে যেমন থাকি পুজো আচ্চার সময় উপোস। তো তখনই না তার মুখের উপর আমি বলেছিলাম আমি থাকতে পারবো না। আমি তার সমস্যাটাও বলেছিলাম যে আমার হয়তো এরকম সমস্যা হতে পারে। তো তখনও কিন্তু আমি পুরো শিওর, কিন্তু যে সেদিনকাও আমি সকালবেলা থেকেও ভালো ছিলাম, দোটানায় ছিলাম যে শিব পুজো করবো না এদিকে মায়ের পুজো করব। তো মায়ের পুজো কিছুদিন আগেও বৌমার বাড়িতে করেছিলাম, ওই জন্য ভাবছিলাম যে না মায়ের পুজো হয়তো করব না, কিন্তু বাবার পুজোটা করব, যেহেতু শিব চতুর্দশী বছরে একবার হয়। কিন্তু সেক্ষেত্রে মাকে আমি ইগনোর করে বাবাকে ভালোবাসবো, মা হয়তো সেটা চাইলো না। তার জন্য তার সম্মুখে যতক্ষণ গেছিলাম না ততক্ষণ মোটামুটি ভালো ছিলাম। তার সম্মুখে যাওয়ার পর থেকে আমার সমস্যাটা শুরু হলো। তো যাই হোক, যেটা হয়েছে সেটা ভালোই হয়েছে। মাকেও দিতে পারলাম না পুজো, এদিকে বাবাকেও দিতে পারলাম না। সেই সাথে সাথে আমি খুব টানাপোড়েনে আছি যে আজকে শিব চতুর্দশীর দিন সকলে পুজো দেবে, আমার ঘরের পুজোটা কে দেবে। তো আমি বড়বাবুকে রিকোয়েস্ট করেছি যে বাবু, বাসনগুলো সব আমি মেজে ধুয়ে দেবো, তুই আর একটিবার ধুয়ে নিবি আর ঠাকুর ঘরটাকে একটু সুন্দর করে মুছে নিবি। আমি যেমন যেমন বলবো তুই ঠিক তেমন তেমনভাবে করে দিবি তো বাবু। বাবুকে অনেক রিকোয়েস্ট করার পরে সে বলল ঠিক আছে। তাহলে তুমি কেন দিতে পারবে না বলো তো? এই প্রশ্নের উত্তরটা আমি কি করে দিই? আমি কেন দিতে পারবো না? তো আমি বললাম যখন সময় হবে তখন ওই যে আমি কেন দিতে পারবো না বললি না, এই প্রশ্নটার উত্তরটা তখন দিয়ে দেব। এখন বাবু থাম, তোকে আমি যা বলছি তুই সেটাই কর। তো যাই হোক মেনে নিল, কিন্তু ছোটোবাবু মানলো না। তারপরে দেখি গুটি গুটি পায়ে দুজনা গেল, আমি সমস্তটাই বলে দিলাম যে এটা এটা করবি। তো এই যে দুপুরবেলা রান্না বান্না করেছি, তো তারপরে গিয়ে কিন্তু আমি এই সমস্ত কাজ যেটা বলছি সেটা করেছি। তো আমার মনে যে এত খারাপ লাগছিল আজকে কি বলবো, সবটাই করলাম কিন্তু শেষমেশ পিরিয়ডসের কারণে কিন্তু আমি উদ্ধার করতে পারলাম না। তো যাই হোক, এরকম সমস্যায় তো পড়তেই হয়। আর আমার মতন কে কে এরকম অভাগা আছো যে শিব চতুর্দশীর দিনে আজকে বাবার মাথায় একটু জল ঢালতে পারলে না, প্লিজ তোমরা একটু কমেন্টে জানিও। তাহলে চলো এর সাথে বলে রাখি, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না। আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে দুপুরবেলা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তোমার বিট ভাজা আর সোয়াবিনের তরকারি। তো ওইদিকে দেখো ভাতটাও বেড়ে নিয়েছি, গরম গরম ভাত বেড়ে নেওয়ার কারণ এখন এই যে আমার বোনের ছেলে এসেছে, এসে ও দাদা সোনাদের সঙ্গে খেলা করছিল। এখন দুপুর হয়ে গেছে, 1:10 মতো বাজে। তো এখন বাড়িতে যাবে না, মানে আমার মায়ের বাড়িতে এসেছে। আর মায়ের বাড়ি তো আমার বাড়ি থেকে 5-7 মিনিটের রাস্তা। তো এখন বলছে মনা আমাকে খাইয়ে দিবা, আমার খিদে পেয়েছে। তো আমি আগেও বলেছি যখন সোয়াবিনের তরকারি নামিয়েছি তখন বলেছি বাবা খাইয়ে দেবো তোমাকে। তা বললো যে না আমি এখন খিদে পাইনি, দাদারা স্নান করিনি, আমি দাদাদের সঙ্গে একসঙ্গে খাবো। আর দাদারা তো এখন ছবি আঁকায় ব্যস্ত, এখনও ছবি কমপ্লিট হবে, তারপরে গিয়ে ওরা স্নান করবে, তারপরে খাওয়া দাওয়া। তো সেই মতন ওকে আমি ওই দাদারা স্নান করিনি, দাদারা ছবি আঁকছে, তো ওইদিকে ও টিভি দেখতে দেখতে ওকে খাইয়ে দিলাম। খাইয়ে দাইয়ে এসে এই যে আমার রান্নাঘর ক্লিন করতে বাকি আছে, ওদিকে বাসন মাজতে বাকি আছে, সেগুলোকে কমপ্লিট করে তারপরে গেছিলাম ওই যে পুজোর ঘরে। ডিটেলস তো বলে পুজো টুজো দিয়েছি, তবে তেমনভাবে এখন দেয়নি, এখন নর্মালি যেমন পুজো দিতে হয় তেমন দিয়েছে। আর বলেছি সন্ধ্যাবেলা একটু ভালো করে পুজো দিবি, যেহেতু চতুর্দশী লেগে গেছে কিন্তু তিথি তো 6টার পরের থেকে, ওই জন্য বললাম সন্ধ্যাটা একটু দেরি দেরি করে দিবি। আর ওই 6টার পরে গিয়ে তারপরে গিয়ে শিব ঠাকুরের মাথায় ভালো করে জল ঢালবি, সবটা আমি বলে দেব, তুই শুধু সেইভাবেই করবি। তো বড়বাবু পুজো দিয়েছিল দুপুরবেলা, ছোটোবাবু বসে বসে একটা আকন্দ ফুলের মালা ওকে দিয়ে গাঁথিয়েছি। সুই সুতোটা আমি অবশ্য পরিয়ে দিলাম, তবে শুধু ঠাকুরকে বলছি তুমি মাপিয়ে দিও। কি করব বলো তো, হাত না দিলেও হয় না, আবার আমি যদি হাত না দিই
তাহলে তো হবেও না। একার সংসার, সব দিকে তো ম্যানেজ দিতে হবে, শুধু তো বাচ্চাদের ভরসায় ফেলে রাখলে চলবে না। তবে নিয়ম আছে, সংস্কার আছে, সবটাই আছে, তার মধ্যে দিয়েও কিন্তু সুবিধা অসুবিধা সবটাই দেখতে হবে। আমার যেহেতু একার সংসার, সেক্ষেত্রে আমার দুটো বাচ্চার সাথে সাথে তাল মিলিয়ে আমাকে তো সবটা করেও দিতে হবে, না করে দিলে তো হবে না। তো বাবুকে বললাম, তুই একটু গঙ্গা জল ছুটিয়ে নে, যাতে করে কোনো রকম কোনো অসুবিধা না থাকে। ফুল পাতা যা যাবতীয় সব কিছুই গুছিয়ে দিয়েছিলাম, সেইভাবেই পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন দেখো ছাদে এসেছি। এই যে দেখতে পাচ্ছ বালতির ভেতরে কিসের জল, এত পচা দুর্গন্ধ বেরাচ্ছিল কি বলবো। তাতে করে আবার দেখছি এর মধ্যে গুড়ি গুড়ি পোকা হয়ে গেছে। এটা হচ্ছে তোমার চায়ের লিকার। প্রায় 1-1.5 মাস ধরে হয়েছে, যত চা খাই সব এই বালতিটার ভেতরে লিকারগুলো রেখে দিই। আর এটা যে গাছের পক্ষে কতটা জৈব সার কি বলবো। তুমি যে খোল পচা জল দাও গাছে তোমরা, সেই খোল পচা জলের মতনও কিন্তু এটা পুরো একদম পর্যাপ্ত সার বলতে পারো। আর এখানে কিন্তু আমার 2 পয়সা ইনভেস্ট করা লাগলো না, বরং ফেলে রাখা জিনিস দিয়ে আমি আমার এই যে হাতে করে লাগানো গাছগুলোর গোড়ায় একটু সার দিতে পারছি। আরও একটা জিনিস আছে, সবজির খোসা পচা জল। তবে সবজিটা খোসা পচিয়ে প্রায় গেলে দেয়া হয়। তবে কি জানো তো, এই সমস্ত জল দেওয়ার আগে গাছের গোড়ার মাটিটাকে ভালো করে একটু শুকাতে দেবে, যাতে করে এই জল দেওয়ার সঙ্গে সঙ্গে গাছের গোড়াতে টেনে যায়। তো তেমনটাই দিয়েছি। আর এদিকে নর্মাল জল দিয়ে দিচ্ছি, কেননা এক একটা দিকে এক একটা অল্টার করে দিই, যতটা সম্ভব সেভাবে দিই। এদিকে আগের দিন দিয়েছিলাম সবজির খোসা পচা জল, তবে সেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি। আবারও খোসা পচতে দিয়েছি, 2-3 দিন হোক, তারপরে গিয়ে আবার সেই জলটা দেব। কেননা মাঝে তো বৃষ্টি হলো, সেই সময়ই দিয়ে ফেলেছিলাম জানো তো। কেননা 3 দিন হয়ে গেছিলো পচাটা, অনেক দিন পচা হয়ে গেলে তখন আবার বিশ্রী গন্ধ বেরায়, তখন আর ভালো লাগে না। আর এদিকে এই যে ছাদের পুরে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ ওই যে দোতলার ছাদে এখনও কিন্তু হলুদ গাঁদার ফুলগুলো ঝুলছে। গতকাল যে পুজো হয়েছিল, সেই পুজোর ফুলগুলো কিন্তু এখনও ওখানে টাঙানো আছে। আর এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে, এখানে কিন্তু ক্যামেরাটা আমার বাবুই অন করেছে। ও এই যে পুজো দিয়েছে, পুরো আমি ওকে যা ডিটেলসে বলেছি সেইভাবেই দিয়েছে। আরও ছোটো মানুষ যতটুকু যা ভোলে বাবাকে দিয়েছে, ভোলে বাবা সেইভাবে সন্তুষ্ট মনে নিক, এটাই আমি ভোলে বাবার কাছে প্রার্থনা করি। যতটা মন্ত্র জানি তোমার ততটা মন্ত্র দিয়েছি, গায়ত্রী মন্ত্র, মৃত্যুঞ্জয় মন্ত্র। আর এই দুটো মন্ত্র দিয়ে ওকে আমি বলেছি পুজো দিতে। আর তারপরে গিয়ে বলেছি হনুমান চালিসা পাঠ করতে। ও এখন বসে বসে খাতা দেখে হনুমান চালিসা পড়ছে। আর এদিকে দেখো সন্ধ্যাবেলা কিন্তু তুলসী তলায়ও বাতিটা দিয়েছে। বাতিটা প্রায় শেষের দিকে হয়ে এসেছে, যেহেতু এখন প্রায় 7টা বাজতে গেছে। ওর হনুমান চালিসা পড়া হয়ে গেলে পুজো কমপ্লিট। আর এইভাবেই কিন্তু পিরিয়ডসের সময় ঘরে বাইরে সমস্ত কাজ সেরে পুজোটাও কমপ্লিট করে নিলাম। আর তারপরে এই যে পাড়ায় গেছিলাম, এখানে তো পুজো দেওয়ার জন্য নিমন্ত্রিত ছিলাম, কিন্তু দুঃখের বিষয় আর হলো না, তো সেখানে ঘুরতে গেছিলাম। তাহলে চলো আজ আসি, সকলে খুব ভালো থেকো, আবারও দেখা হবে।